জুভান মাথা নাড়ল। বিকেল হয়ে গেছে। জুভান হাসপাতালের ফার্মেসিতে এসেছিল ঔষধ নিতে। হুট করে একজন নার্স হন্ততন্ত হয়ে জুভানের কাছে আসলো। জুভান নার্সের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই নার্স হাঁপাতে হাঁপাতে বলল, আপনার রোগী সুইসাইড করেছে। বাক্যটা বাতাসে মিশে জুভানের কানে যেতেই সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ঐশী ডেস্কের উপর রেখে এক দৌড়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। 2 তলায় আসতেই একজন মেয়ে ওকে দেখে চটজলদি এসে ঘিরে ধরল। জুভান বিরক্ত হলো। রাগে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা চমক গলায় বলল, ও মাই গড, জুভান, আপনি এই হসপিটালে? আমি কি সত্য দেখতেছি? আর ইউ হিয়ার? জুভান ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আধুনিকতা মেয়েটা জুভানের সাথে পথ আগলে দাঁড়ায়। জুভানের রাগ লাগে। আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ও। জুভান শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলল, ক্যান আই গো? আই এম বিজি নাও। মেয়েটা কি শুনলো ওর কথা? লাফাতে লাফাতে নিজের ব্যয়বহুল ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে জুভানের দিকে এগিয়ে দিয়ে বলল, প্লিজ ওয়ান অটোগ্রাফ, প্লিজ জাস্ট ওয়ান অটোগ্রাফ প্লিজ। জুভান মেয়েটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আবারও ফর্সা হাত ধরে রাখা নোটবুকটার দিকে তাকালো। বাঁকা হেসে নোটবুকটা হাতে নিয়ে বাম হাত দিয়ে কলম ধরল। কলমের খসখস আওয়াজ তুলে লিখল কিছু একটা। শেষ হতে নোটবুকটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার জোর করেই পাশ কাটিয়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। অনিন্দিতা নামক মেয়েটা জুভানের যাওয়ার দিকে তাকিয়ে বলে, হাই। এক নিঃশ্বাস ছাড়ল। নোটবুকটা কিছুক্ষণ বুকে চেপে ধরে আবার চোখের সামনে ধরল। এক সমুদ্র আবেগ নিয়ে নোটবুকটা খুলে দেখল গুটি গুটি অক্ষরে লেখা সামনে, কমন সেন্স ব্যক্তিভেদে পরিবর্তন হয়। কালো সাধারণ মেয়ের মধ্যে সেই গুণ অনেক সময় জলজল করতে থাকে। আবার অনেক সাদা চামড়ার আধুনিক এই গুণগুলো খুবই দুর্লভ পাওয়া যায়। আফসোস, সেটা কেউ বুঝতে পারে না। মেয়েটা লেখাটা পড়ে ভ্রু কুঁচকে ফেলল। বাক্যটা যে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু আগে আবেগের জোয়ারে ভেসে যাওয়া মেয়েটার চোখ মুখ রাগে তেজস্বী হয়ে আছে। বুক ভরা নিঃসৃত হতে লাগলো এক সমুদ্র আক্ষেপ। আসলেই তো আফসোস। জুভান জলদি ঐশীর কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ঐশীকে দুজন নার্স ধরে রেখেছে। আরো বারবার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলার অদম্য ইচ্ছে যেন বাম হাত থেকে রক্তের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে হসপিটালের সাদা রঙের মাটিতে। ঐশীর জামায় ছোট ছোট রক্তের দাগ। ঐশী পাগলের মতো বিলাপ করছে। যখন তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, তখনই লকেট খুলে দেখবে। ভোর হলো প্রায় অনেকক্ষণ। জানালার পাশটায় কৃষ্ণচূড়ার গাছটায় দুটো কাক বসে আছে। প্রেমিক চূড়া কি? ঐশী জানে না। ঐশী বারান্দায় মাটিতে বসে আছে, হাঁটু গেড়ে দ আকৃতিতে। চুল এলোমেলো, সাথে ছোট্ট মনটাও। শরীরে জ্বালা ধরেছে। এই জ্বালা কি কোনো ধ্বংসের নাকি কোনো দমকা প্রতিশোধের? ঐশী সেটাও জানে না। তবে কিছু না একটা তো আছেই, কিছু একটা। ছোট্ট শরীরে নিঃশ্বাসের বেগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একসময় ঐশী চিৎকার করে বলে ওঠে, তোমরা যা করলে একদম ভালো করলে না, এর জন্য পস্তাবে, বহুত পস্তাবে তোমরা। ঐশী বারান্দা থেকে রুমে চলে যায়। কিছু কি চলছে ওর মাথায়? চোখ মুখ এমন হয়ে আছে কেন? চোখ থেকে আগুন ঝরছে ওর, মুখ কটমট করছে। ঐশী মেয়ে তো এমন নয়। তবে কে এই মেয়ে? নাকি ঐশীর কোনো হিংস্র প্রতিরূপ? ঐশী দেয়ালের লোহায় লটকানো ব্যাগটা নিজের হাতে নিল। ব্যাগটা টেবিলের উপর রেখে প্রয়োজনীয় সবকিছু ব্যাগে পুরে নিল। ওড়না গায়ে দিয়ে ছটপট বেরিয়ে গেল ঘর থেকে। উদ্দেশ্য জুভানের অফিস। জুভান অফিসে বসে একজন পরিচালকের সাথে মিটিং করছে। সব সময়ও গান গেয়ে এসেছে, তবে আজ একটা মিউজিক ভিডিওর শুটিং আছে ওর। চেহারা সুরাত ভালো হওয়ায় পরিচালক নিজে এসে কথা বলেছেন ওর সাথে। জুভানের হাতে সাদা কাগজের স্ক্রিপ্ট। ভ্রু কুঁচকে চোখ এলোমেলো ঘুরছে সেই স্ক্রিপ্টে। সেই সময় ঐশী জুভানের অফিসের সামনে এসে দাঁড়ালো। কোনো কথা না বলে সোজা অফিস প্রবেশ করতে চাইলে জুভানের অ্যাসিস্ট্যান্ট শাহাদাত ওকে আটকে ফেলে। ঐশী বিরক্ত হয়, কটমট চোখে তাকালো শাহাদাতের দিকে। কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলল, হোয়াট? আটকালে কেন? শাহাদাত কপাল ভাঁজ করে বলল, কে আপনি? হুট করেই স্যারের অফিসে চলে যাচ্ছেন। কোনো অপরিচিত কারোর সাথে স্যার মিট করেন না, সো ইউ মে লিভ নাও। ঐশী সব শুনেও ঠাই দাঁড়িয়ে রইল। সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে গুটিয়ে পড়ল, আপনার স্যার আমাকে চেনেন, ওনাকে গিয়ে বলো ঐশী এসছে, গো।
শাহাদাত সব শুনে তীক্ষ্ণ চোখে তাকালো ঐশীর দিকে। স্যার, ওই এখন কাজের জায়গায় মেয়ে আনা শুরু করেছেন। হ্যাঁ খোদা, আর কত অধপতন হবে ওনার। শাহাদাত কোনো প্রত্যুত্তর না করে ঐশীকে অপেক্ষা করতে বলে সুভানের কেবিনের দিকে এগিয়ে গেল। চোখে মুখে রাজ্যের বিরক্তি। আর নেওয়া যাচ্ছে না এসব। এত মেয়ে না ভোগ করে একবার বিয়ে করে নিলেই তো হয়। শাহাদাত বিড়বিড় করে এসব বলতে বলতে কেবিনের সামনে এসে দাঁড়ালো। কেবিনের দরজা একটু খুলে মোলায়েম সুরে বলল, স্যার। জুবান স্ক্রিপ্ট থেকে মুখ তুলে তাকালো শাহাদাতের দিকে। পরিচালকও তাকিয়েছেন। শাহাদাত এক ঢোক গিলে পড়ল, একজন এসেছেন আপনার সাথে দেখা করতে, নাম বলল ঐশী। ঐশী? একটু অপেক্ষা করতে বলো, আমি ওনার কাজটা শেষ করে ডেকে নেব। শাহাদাত মাথা নেড়ে সম্মান জানিয়ে দরজা লাগিয়ে কেবিন থেকে পরিচালকের সাথে হ্যান্ডশেক করলো। খুশি মনে জুভানের থেকে বিদায় নিলেন। অতঃপর জুভান শাহাদাতকে বলে ঐশীকে কেবিনে আসতে বলল। জুভান কফি হাতে জানালার পাশে এসে দাঁড়ালো। একটু পর ঐশী কেবিনে নক দিল। জুভান কফি নিয়ে চেয়ারে বসতে বসতে বলল, কাম ইন। ঐশী ভেতরে প্রবেশ করলো। জুভান ঐশীর দিকে এক ঝলক তাকিয়ে হতবাক হলো। কি হাল করেছে! চোখের নিচে 1 ইঞ্চি জুড়ে কালো কালি পড়েছে। মুখ শুকনো, গরম কালিও ঠোঁট পেটে কতক টুকরো হয়েছে। জুভান ঐশীর দিকে বিমর্ষ হলো, কিন্তু সেসব পাত্তা না দিয়ে ঐশীকে চেয়ারে বসতে বলল। ঐশী ব্যাগ আঁকড়ে ধরে চুপচাপ জুভানের সামনে চেয়ারে এসে বসলো। অতঃপর নীরবতা। কেবিন জুড়ে ভোতা এয়ার কন্ডিশনের ঝিমঝিম শব্দ। দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ পুরো কেবিনময়। সেই নীরবতা ভাঙল জুভান। গলা কেঁপে বলল, ঐশী? ঐশী মুখ তুলে তাকালো জুভানের দিকে। কোনো দরকার হঠাৎ আমার অফিসে? ঐশী আনমনে চেয়ে রইল জুভানের দিকে। ঠোঁট কথা বলতে চায়, কিন্তু কণ্ঠ বাক্য সাজিতে নারাজ। ঐশী সাহস করে মুখ খুলল, আমাকে কি একটা চাকরি দেওয়া যাবে? জুভান হতভম্ব, চোখে মুখে উদ্বেগ। যেই মেয়ে জুভানের একটা হেল্প দিতে নারাজ, আজ সেই মেয়ে তার কাছে একটা চাকরি চাইতে এসেছে। সত্যি এটা কি চমকপ্রদ ব্যাপার নয়? জুভান কপাল ভাঁজ করে বলল, কি চাকরি করতে চাও? ঐশী এদিক ওদিক তাকিয়ে আবারও জুভানের দিকে তাকালো। জোর গলায় বলল, যে চাকরি আমার লাইফ চেঞ্জ করে দেবে। আমার এই মুহূর্তে একটা পার্মানেন্ট জব চাই। চাই মানে চাই। জুভান বিস্ময়ের চূড়ায়। আজ ঐশীর হলো কি? তবু সে বাক্য ক্ষয় না করে বলল, দেখো, হুট করে তো আর চাকরি পাওয়া যায় না। তবে এক কাজ করতে পারো, আমার অ্যাসিস্ট্যান্ট রূপে আপাতত কাজ করো, পরে না হয়। আমি রাজি। কি কাজ করা লাগবে? জুভান মুচকি হাসলো, বলল, কাজের ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। কাজ কাজের জায়গায়, আর বাকি কিছু আলাদা। কাজের সময় তুমি এক আর আমি অন্য, সেটাই আমার সাথে কাজ করার মেইন রুলস। ঐশী চুপচাপ মাথা হেলালো, অনুভূতি প্রকাশ করলো না, আর না কোনো প্রত্যুত্তর করলো। জুভান অতঃপর বলল, বাকি কাজগুলো শাহাদাতের কাছ থেকে জেনে নিও। কাজ কখন থেকে শুরু করতে হবে? আজ তো হবে না, কাল থেকে শুরু করো, কিন্তু কাজ করতে হবে উইথ রেসপন্সিবিলিটি। ওকে, আমি আসছি এবার। ঐশী বের হয়ে গেল কেবিন থেকে। রাস্তায় একটা রিক্সা ডেকে চড়ে আসলো। রিক্সায় সে ধীর গতিতে। আর ঐশী, সে তো বাঁকা হেসে তাকিয়ে আছে গলায় ঝুলানো লকেটটার দিকে। আবার শুরু হবে খেল, জমবে মজা। ধীরে ধীরে নিঃশেষ হবে সকালে। নাও ইটস প্লে টাইম। ঐশী মৃদু হেসে লকেটটা হাতে নিয়ে আঁকড়ে ধরে তাকালো নীলাভ রঙের আকাশটায়। ভাই, পুলিশকে তো মেরে ফেললাম, কিন্তু প্রুফ সেটা তো পেলাম না। তরুণ ছেলে হতের মদের গ্লাসটা জুড়ে ছুঁড়ে মেলল দেয়ালে। দেয়ালে দেয়ালে সেই গ্লাস আঘাত পেয়ে টুকরো হলো। তন্ময় রেগে কর্মর করতে করতে বলল, শালা গেম খেলেছে আমাদের সাথে, আগে ভাগে সব লুটপাট করে দিয়েছে শালা মাদা। হাসির তন্ময়ের দিকে তাকালে ভয়ে মরে, তাই তার রাগ উঠলে মাথা ঠিক করে না। যে কোনো সময় কাউকে খুন করে ফেলতে পারে। বিষয়টা খুব স্বাভাবিক ওর জন্য। হঠাৎ একজন লোক তন্ময়ের কাছে আসলো, মাথা নিচু করে বলল, ভাই, একটা ছেলে এসেছে আপনার সাথে দেখা করতে। তন্ময় রাগী চোখে চেয়ে রইল ছেলেটার দিকে। হুঙ্কার ধরে ছেড়ে বলল, আমি এদিকে চিন্তায় মরছি আর তুই এখানে শোনাইতে আসছস। গিয়ে বল আমি ব্যস্ত, যা। ছেলেটা তটস্থ হলো, মুখে লালা দিয়ে গাল ভিজানোর চেষ্টা করে বলল, ভাই, ওই পুলিশের সম্পর্কে কি জানাবে বলেছে আপনাকে? তন্ময় শুনে দুচোখ বুঝল জোরালো ভাবে। নিজেকে শান্ত করে হেঁটে গেল ড্রিঙ্কস সেকশনের দিকে। গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, পাঠিয়ে দে। ছেলেটা মাথা নাড়িয়ে সম্মান জানিয়ে বেরিয়ে গেল। একটু পর একটা পুলিশ অফিসার ভিতরে এলো।
তন্ময়ের পিছনে দাঁড়িয়ে অতি নরম গলায় বলল। ভাই তন্ময় হাতে ড্রিঙ্কস নিয়ে পেছন ফিরল। পুলিশকে দেখে বাঁকা হেসে পুলিশের কাছে এসে দাঁড়ালো। কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল। আরে নিমক হারাম, তুই? পুলিশ নেমো খারাম শব্দটা শুনে কিছুটা গুটিয়ে গেল। অপমানে মুখশ্রী লাল হলো, তবুও কিছু করার নেই। বেঁচে থাকাটাই এখন মুখ্য তার কাছে। পুলিশ মাথা নিচু করে বলল। ভাই আশরাফুল স্যারের মেয়ের খোঁজ পেয়েছি। ওনার মেয়ের নাম ঐশী। মেয়ে ছোটবেলা থেকে দেশের বাইরে ছিল, অস্ট্রেলিয়া। এখনো দেশে এসেছে কিনা বলা যাচ্ছে না। আমার এলাকায় খোঁজ নিয়েছি কিন্তু কোনো খবর পাইনি। তন্ময় রেগে তাকালো পুলিশের দিকে, দাঁত চেপে বলল। তোমার ব্যর্থতার খবর এভাবে নাচতে নাচতে দিতে এসছো তাই না? হাউ ফানি। পুলিশ মাথা নেড়ে বলল। ভাই আপনি চাইলে মেয়েটার ছবি আছে? পুলিশ নিজের কাঁধ ব্যাগ থেকে একটা চমকার পড়া ছবি বের করে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় ছবিটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে চেয়ে রইল ছবিটার দিকে। তারপর তেজ নিয়ে তাকালো পুলিশটার দিকে, কাঁধ চাপড়ে বলল। আমাকে ওই মাইয়ার ছোটবেলার ছবি দিয়ে কি বোঝাতে চাইছো পুলিশ? বড়বেলার ছবি দাও, দেখা আমার পরানটা জোড়াই। পুলিশ মাথা নিচু করে বলল। ভাই আমি পাইনি। সেদিন তো আপনার স্যারের ঘর জ্বালিয়ে দিয়েছিলেন, সব ছবি আগুনে পুড়ে গেছে। খুব কষ্ট করে এই ছবি জোগাড় করেছি ভাই। তন্ময় মুখ হিংস্র করে এগিয়ে গেল ড্রিঙ্কস সেকশনের দিকে। মদের গ্লাস থেকে এক ঢোকে সমস্ত পানির পান করে অপলক তাকিয়ে রইল সামনে বসে থাকা প্রভুভক্ত কুকুরের দিকে, যার ঘেউ ঘেউ শব্দে মুখরিত হচ্ছে গ্যারেজের চারপাশ। ঘড়ির কাঁটা 8টা, অ্যালার্ম বাজছে, টিং 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 টিং। ঐশী হাত দিয়ে হাতড়ে অ্যালার্ম বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু সফল বিশেষ হলো না। বরং অ্যালার্ম ঘড়িটা ঐশীর হাত লেগে যাবে। আরো দূরে সরে গেল। ঐশী ঘুমের মধ্যে বিরক্ত। এই অ্যালার্ম ঘড়িটা বড্ড বিরক্তিকর। উদ্দেশ্য জয় হলো। ঐশী শরীর থেকে কথা সরিয়ে শোয়া থেকে উঠে বসলো, চোখ বেটে করে ঘড়িটার দিকে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘড়িটা নিচের কাছে এনে বন্ধ করলো। প্রচন্ড জেদে চোখ কচড়ে ভাবলো কিছু হৃদয় বিদারক স্মৃতির কথা। প্রতিদিন মা ওকে জাগাতে কি কষ্টটাই না করতো। আর এখন থেকে তো যা করার ওই নিজেরই করতে হবে। কপাল। ঐশী মুখ ভার করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। অতঃপর নাকে মুখে নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল জুভানের অফিসের উদ্দেশ্যে। তাড়াহুড়ো করে অফিসে গিয়ে ঐশী দেখে শাহাদাত ফোন হাতে নিয়ে মাথা চুলকাচ্ছে। ঐশী ব্যাগ আঁকড়ে ধরে এগিয়ে গেল শাহাদাতের দিকে। সোফায় বসে থাকা শাহাদাতের দিকে চেয়ে ভাবলো এই মধ্যবয়স্ক লোককে কি সম্বোধন করা যায়, চাচা নাকি অন্য কিছু। ঐশী এগিয়ে গেল, কাছে গিয়ে জিজ্ঞেস করলো। চাচা? শাহাদাত তাকালেন ঐশীর দিকে, দৃষ্টি অসহায়। ঐশী ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। কি হয়েছে? এমন হয়ে আছেন কেন? শাহাদাত ফোনটা ঐশীকে দেখিয়ে বলল। স্যারকে সেই কখন থেকে ফোনে ট্রাই করেই যাচ্ছি, কিন্তু রিসিভ করছেন না। আর এদিকে মিউজিক প্রডিউসার আমার মাথা খাচ্ছে স্যারের সাথে কাজ শুরু করবে বলে। এখন আমি কি করি? ঐশী উত্তরে কিছুই বলল না, বরং নিজের ফোন থেকে সুভানের নাম্বার বের করে 2-1 কল দিল, কিন্তু বন্ধ। ঐশী নিজেও এতে বিরক্ত। শাহাদাত বারবার কল করছে। ঐশী সেদিকে একবার তাকিয়ে ভাবল বন্ধ ফোনে বারবার কল করা কি বোকামি নয়। শেষ পর্যন্ত ঐশী সিদ্ধান্ত নিল সে বাসায় যাবে সুভানের। শাহাদাত এতে সম্মতি দেওয়ায় ঐশী রিক্সা ভাড়া করে সুভানের বাসার দিকে এগিয়ে গেল। বিশাল বাড়িটায় কলিং বেল বাজালো ঐশী। একবার বাজাতেই একজন ছেলে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ঐশী জিজ্ঞেস করল সুভানের কথা। জেনে নেওয়া শেষ হলে সিঁড়ি বেয়ে 2 তলার সুভানের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় নক দিল ঐশী, কিন্তু ভেতরের মানুষটা নিরুত্তর। ঐশী পুনরায় নক করল, এবারও কেউ সাড়া দিল। বেশ করলো ঐশী। বেডের উপর সুভান চিত হয়ে শুয়ে আছে, একটা ট্রাউজার পরা উদম শরীরে। ঐশীর অবাধ্য মন সুভানকে এভাবে দেখে ধুক করে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল 1000 বার। ঐশী মাথা নেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, তবে লাভ বিশেষ হলো বলে মনে হলো না। ঐশী দূরে ঠায় দাঁড়িয়ে রইল, ডাক দিল আলতো করে। স্যার। সুভানের কোনো হেলদোল নেই। ঐশী কি করবে ভেবে পাচ্ছে না। কাছে গিয়ে ডাক দিবে? ঐশী পড়ল এক মহা ফ্যাসাদে। চোখ মুখ খিচে এগিয়ে গেল সুভানের বেডের দিকে। একটু কাছ থেকেই ডাক দিল। স্যার আপনার একটা শুটিং আছে আজ, প্লিজ উঠুন স্যার। আচমকা সুভান ঘুমের ঘোরেই এক অবিশ্বাস্য কাজ করে বসল। ঘুমের ঘোরেই হাত উঠিয়ে ঐশীকে হ্যাচকা টান দিয়ে নিচের বিছানায় নিয়ে এলো। ঐশীকে নিচে রেখে সুভান ওর উপরে শুয়ে ঘুমিয়ে গেল। ঐশী তো কিং কর্তব্য বিমূঢ়।
কি হলো? ঐশী ভেবে কুল পাচ্ছে না। মুখের আকৃতি হা ধরনের করে আছে। যখনই পুরো ব্যাপারটা বুঝতে পারল তখন সুভানকে নিচের থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু এত শক্তপোক্ত নিচের উপর থেকে সরাতে খুব একটা সফল হলো না ঐশী। তবে ঘুম ভাঙল সুভানের। চোখ আদো খুলে ঐশীকে এই অবস্থায় দেখে খানিক ভরকে গেল। নিজের দোষ বুঝতে পেরে জলদি সরে উঠল ঐশীর থেকে। সুভান সরতেই ঐশী এক ঝটকায় দূরে সরে দাঁড়ালো। মুখ এখনো তার স্বাভাবিক হয়নি। সুভান ঐশীর দিকে তাকিয়ে অপরাধ বোধ নিয়ে বলল, আই এম সরি, আমি ভেবেছি জেনিফার। আই এম রিয়েলি সরি। ঐশী মুখ কুঁচকে তাকালো সুভানের দিকে। জেনিফার? আজও কি মেয়ে নিয়ে এসেছে সুভান? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। শুধু একটা টাওয়েল জড়িয়ে বের হলো সাদা ধবধবে এক মেয়ে। ঐশী হতবাক হয়ে চেয়ে রইল সেই মেয়ের দিকে। মেয়েটা সুভানের কাছে এসে বসলে সুভান ঐশীকে দেখিয়ে বলে, মেট, শি ইজ জেনিফার, মাই কল গার্ল। ঐশী লজ্জায় ঘোর অপমানে মাথা নিচু করে নিল। সাইড ব্যাগ শক্ত হাতে খামচে ধরে কাপা গলায় বলল, সরি ফর ডিস্টার্বিং। আপনি রেডি হয়ে আসুন, আমি নিচে ওয়েট করছি। ঐশী আর মুখ তুলে তাকানোর সাহস পেল না। সুভানের উত্তরের অপেক্ষা না করে মাথা নিচু করে বেরিয়ে যেতে উদ্যত হলো। দরজার কাছে যেতেই পিছন থেকে সুভান ডাক দিল। ঐশী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। অতপর এক ঢোক গিলে মাথা নিচু করে পিছন ফিরল। সুভান আড়ামোড়া ভাঙল। জেনিফার চুল এক হাত দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, আই এম কামিং। ঐশী মাথা হেলিয়ে সম্মতি দিল। তারপর দরজা ধুম করে খুলে বেরিয়ে গেল রুম থেকে। সুভানের সেদিকে তাকানোর সময় নেই। সে কিছু সময় জেনিফারকে নিয়ে মত্ত থেকে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ঐশী রুম থেকে বেরিয়ে এক দৌড়ে বসার ঘরে সোফায় এসে বসলো। ব্যাগটা চট করে সোফায় রেখে দিয়ে সোফায় গা এলালো। চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলো। বারবার বন্ধ চোখের পাতায় ভাসছে, মিট শিজ জেনিফার, মাইকের শব্দগুলো। বিষাক্ত শব্দ শুনে ঐশীর বন্ধ চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক রংহীন মুক্ত অশ্রু। ইস, ভালোবাসা কি যন্ত্রণাদায়ক। জায়গাটার নাম বান্দারবান, বাংলাদেশের বিখ্যাত পর্যটন জায়গাগুলোর মধ্যে একটি। আজ এখানে শুটিং করা হবে সুভানের মিউজিক ভিডিওর। সুভান একদিকে দাঁড়িয়ে মেকআপ নিচ্ছে, আর একটু দূরে ঐশী এক হাতে সুভানের স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। রোদের তীব্র ছাছালো আলোতে চোখ মুখ বারবার কুঁচকে আসছে ওর। কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের ফোঁটা চকচক করছে। শুটিং শুরু হবে আর কিছুক্ষণ পর। সুভান রেডি হয়ে ঐশীর পাশে এসে বসলো। ঐশীর হাত থেকে স্ক্রিপ্ট নিয়ে সেটাই একবার চোখ বুলালো। ঐশী ঠাই বসে রইল চেয়ারে, দৃষ্টি অতলে সদূরে। একটু দূরে একটা হিজল ফুলের গাছ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। রাশি রাশি ফুল ছড়িয়ে পড়েছে ধুলোবালি জমা মাটিতে। ঐশীর লোভ লাগলো, ফুল কানে কোচার লোভ। সে সবাইকে ব্যস্ত দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল হিজল ফুলের গাছের দিকে। সামনে লতানো গাছ, ডানে বামে ফুলের সাম্রাজ্য। ঐশী মুগ্ধ হয়ে চেয়ে রইল। এত বিমোহিত সে আগে কখনো হয়নি। এত সুন্দর। ঐশী এগিয়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসল। মাটি থেকে একটা ফুল হাতে নিয়ে আলতো হাতে কানে গুঁজে দিল। ঐশী একবার দুবার ছুঁয়ে দেখল সেই কানে কোচে অসম্ভব সুন্দর ফুল দুটো। আর এদিকে সুভান স্ক্রিপ্ট পড়তে পড়তে চোখ গেল মোহিত হওয়া এক নারীর দিকে। কানে লাল ফুল গুজে রাখা মোহময় সেই নারী। সুভান স্ক্রিপ্ট হাতে নিয়ে আনমনে তাকিয়ে রইল ঐশীর দিকে। এসব সম্পর্কে অজ্ঞাত ঐশী ভাবছে এখন একটা আয়না দেখলে ভালো লাগতো, কিন্তু এখন আয়না কোথায় পাবে? ঐশী আবার নিচের জায়গায় চলে যেতে নিলে ডিরেক্টর কাউকে ডাক দিয়ে আয়না নিয়ে আসতে বললেন। তবে ঐশী সেটা শুনতে পায়নি। সে তো আনমনে পা চালাতে লাগলো। হঠাৎ ঐশীর সামনে দিয়ে দুজন লোক নিয়ে গেল এক বিরাট আয়না, খুব বড়। ঐশীর সম্পূর্ণ শরীর এই আয়নায় আটকে গেল। ঐশী বিস্মিত হলো। উজ্জ্বল চোখ চেয়ে রইল আকস্মিক আশা এই আয়নার দিকে। নিজের প্রতিরূপকে এত সুন্দরভাবে উপস্থাপন করাই ঐশী মোহিত হলো। আয়নার দিকে চেয়ে ঠাই দাঁড়িয়ে রইল। কিন্তু এই এত সুন্দর মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। আয়নায় স্পষ্ট দেখতে পেল ওর বাবার একজন খুনিকে, কার সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। ঐশী তন্ময়কে দেখে অবাক হয়ে পেছন ফিরে তাকালো। তন্ময়কে চলে যেতে দেখে ওর পিছু নিল।
তন্ময় এগিয়ে যাচ্ছে আর ঐশী তাকে ফলো করছে। আজ কিছু একটা ক্লু তো পাবেই ও, কিন্তু দুর্ভাগ্যবশত একটু পর তন্ময় কিছু একটা টের পেল। ফোন কেটে দিয়ে পেছন ফিরল। সঙ্গে ঐশী একটা কাপড়ের দোকানের ভিতর ঢুকে গেল। মাথা নিচু করে কাপড় দেখতে দেখতে আর চোখে আবারও একবার তন্ময়কে দেখে নিল। তন্ময় ভ্রু কুঁচকে তাকালো আশেপাশে, কিন্তু সন্দেহজনক কাউকে নজরে পড়ল না। তন্ময় মনের ভুল ভেবে উড়িয়ে দিল ব্যাপারটা। ফোন আবারও কানে লাগিয়ে হাঁটা ধরল ও। এবার ঐশীও তন্ময়ের পিছন পিছন হাঁটা ধরল, তবে এবার আরো সাবধানে। একটা দোকান পার করার সময় ঐশী একটা পুতুলের মাথায় একটা লাল ক্যাপ দেখল। ঐশী তন্ময়কে অনুসরণ করতে করতে হাত বাড়িয়ে সেই ক্যাপটা পুতুলের মাথা থেকে খুলে নিজের মাথায় ভালো করে পরে নিল। এবার ঐশীকে চেনা একটু দায়ী হয়ে পড়েছে। ক্যাপের কারণে অর্ধেক মুখ ঢাকা পড়েছে। ওর পিছু নিতে নিতে ঐশী একটা বাংলোতে গিয়ে থামল। তন্ময় ফোন পকেটে রেখে বাংলোর তালা খুলে ভেতরে প্রবেশ করল। তন্ময় দরজা বন্ধ করার পর ঐশী খুব সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে লিফলেট টাঙানো দেখল। ফট করে নিজের মোবাইল বের করে লিফলেটের একটা ছবি তুলে নিল। এবার এই বিশাল বান্দারবানে এই খুনিকে খুঁজতে সুবিধে হবে ওর। ঐশী বেরিয়ে গেল বাংলো থেকে। বাঁকা হেসে আবারও হাঁটা ধরল শুটিং স্পটের দিকে। এবার সর্বপ্রথম খেলা শুরু, গেম নাম্বার 1। শুটিং স্পটে পৌঁছতে দেখল জুভান কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে আশেপাশে কিছু একটা দেখছে। ঐশী এগিয়ে গেল জুভানের কাছে। জুভান ঐশীকে দেখে ভ্রু সোজা করে ফেলল। লম্বা একটা শ্বাস নিয়ে ঐশীর দিকে রাগী চোখে তাকালো। নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে প্রশ্ন করল, কই ছিলে? ঐশী রাস্তায় সাজানো মিথ্যে ফটাফট বলে দিল, ওয়াশরুমে। জুভান কোমর ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ভ্রু আঁকাবাঁকা করে বলল, ওয়াশরুমে ছিলে? আর শিওর? ঐশী থতমত খেয়ে গেল। তো জুভান একটা হাঁপ ছেড়ে দিয়ে ঐশীর থেকে মনোযোগ সরিয়ে সামনে তাকালো। সূর্যের তীব্র আলোর কারণে চোখ বেটে নিয়ে বলল, না কিছু না, যা বাকি কাজ দেখে নাও, একটু পর বেরোতে হবে। ঐশী মাথা নাড়িয়ে চলে গেল। আর জুভান ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে ঐশী মিথ্যে কথা বলল কেন। জুভান ঐশীকে ওয়াশরুমে খুঁজছে, কিন্তু ওখানে ঐশী তো ছিল না। তাহলে কোথায় ছিল ঐশী? জুভান ভাবল, কিন্তু এই ভাবনার সমাধান স্বরূপ এক আকাশ শূন্যতা পেল। শুধু এবং শুধুই শূন্যতা। বান্দারবানের এক নামকরা ক্যাফে পিঙ্ক মাসালা। ঐশী সেই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে। সাইড ব্যাগ আঁকড়ে ধরে কপালের মুক্ত ঘামটুকু মুছে নিল। বুকের ভেতর জানা শঙ্কায় টিপটিপ করছে, কিন্তু ভয় পেলে তো চলবে না। তাই ঐশী দোয়া দরুদ পড়ে ক্যাফের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। চারিদিকে শুধু কাপল দেখা যাচ্ছে। একপাশে একটা সেলফি স্টেজও আছে। ঐশী আশেপাশে একবার চোখ বুলালো, যে যার মতো ব্যস্ত। ঐশী নিজের ধুকপুক মন সামলে কাউন্টারের দিকে গেল। কাউন্টারে একজন তরুণ ছেলে টাকা সামলাচ্ছে। ঐশী তার কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি। ছেলেটার কপালে ভাঁজ পড়ল। মুখ থেকে থুতু নিয়ে টাকা গুনতে গুনতে বলল, জায়গায় গিয়ে বসে খাবার অর্ডার করুন, চলে আসবে। ঐশী মাথা নিচু করে লম্বা উষ্ণ নিঃশ্বাস নিয়ে ভিতরের কথাগুলো ক্রমান্বয়ে সাজিয়ে কথার পসরা বানালো। তারপর সাহস জুটিয়ে বলল, ক্যান আই গেট এ পার্ট টাইম জব? ছেলেটার হাত থেমে গেল। টাকা গোনা বাদ দিয়ে ঐশীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কণ্ঠে তুচ্ছতা ঢেলে বলল, মেয়ে মানুষ, এখানে পার্ট টাইম জব দিয়ে কি করবেন? চলেন ফোটেন, দয়ার ভান্ডার খোলা হয়নি এখানে, যান যান যান। ঐশী ছেলেটার কঠিন কথা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো। রাগ লাগছে ওর, এভাবে অপমান করলো কেন? কিন্তু এখন তো রাগলে চলবে না। তাই ঐশী ভ্রু সোজা করে বলল, প্লিজ প্লিজ, আমার টাকার খুব দরকার। একটা চাকরি হলেই হবে, বেশি বেতন দিতে হবে না। প্লিজ প্লিজ একটু ভেবে দেখেন, আমার চাকরিটা খুব দরকার। আমি। ছেলেটা ঐশীর কথার পিঠে রাগী চোখে তাকালো ওর দিকে। মুখ থেকে গালি বের করতে করতে থেমে গেল। নিজেকে ধাতস্থ করে বলল, আপনি যাবেন? চাকরি নেই, কতবার বলবো, যান এখন। আপনি যাবেন নাকি? আমি। আরে রাতুল, একটা চাকরি তো দিয়ে দেন এই সুন্দরীকে। একটা মাতাল কণ্ঠ শুনে ঐশী পেছন ফিরল। যাকে ভেবেছে সেই। এবার তো কাজ করারও সহজ হবে। ঐশী কাজ শুরু করে দিল। চোখে রাজ্যের কৃতজ্ঞতা নিয়ে তাকালো তন্ময়ের দিকে। আদরে গলায় বলল, স্যার প্লিজ একটু বোঝান ওনাকে, চাকরিটা আমার খুব দরকার, প্লিজ স্যার। তন্ময় মাদক চোখে আগাগোড়া নিরীক্ষণ করলো ঐশীকে। ঐশীর অস্বস্তি লাগছে, তবে বাইরে বাইরেও নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে। তন্ময় ড্রিঙ্কসের বোতল নিয়ে হেলতে হেলতে এগিয়ে এলো ঐশীর ধারে। ঐশীর দিকে হেলে দুলে তাকিয়ে ছেলেটাকে বলল,
রাতুল, এই সুন্দরীকে একটা চাকরি দিয়ে দে তো। বেতন ধর 10,000 টাকা। ঐশী লাজুক হাসায় ভান করে মাথা নিচু করল। রাতুল যেন আকাশ থেকে পড়ল, ভ্রু উঁচু করে বলল, এই ক্যাফের কোনো চাকরির বেতন 10,000 টাকা না ভাই। এত টাকা একা একা এই মেয়ে নিবে? তন্ময় বিরক্ত হলো। বোতল থেকে এক ঢোক পানীয় পান করে রাতুলের দিকে তাকালো। বোতলের সিপ থেকে মুখ তুলে দাঁত চেপে বলল, এই ক্যাফের মালিক তুই না আমি। এখন তুই ডিসাইড করবি আমি কাকে কত টাকা দিব। হ্যাঁ? রাতুল তন্ময়ের কথা শুনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে অপরাধীর সুরে বলল, ভাই সরি ভাই, আর হবে না, আমি এক্ষুনি ওকে চাকরি দিয়ে দিচ্ছি। রাতুল ড্রয়ার হাতড়ে পেপার বের করতে মশগুল হলো। ঐশী সেদিকে একবার তাকিয়ে আবারও তন্ময়ের দিকে তাকালো। লাজুক হেসে বলল, ধন্যবাদ স্যার, আজ আপনি না থাকলে এত কিছু পসিবল হতো না। এগেইনস্ট থ্যাঙ্কস। তন্ময় মাথা চুলকালো, ঠোঁটের কোণে স্মিত হাসি টেনে বলল, প্লিজ ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। অসহায় মেয়েদের, আমার মতে মানুষদের হেল্প করাই আমার লক্ষ্য। আমি আমার কর্তব্য পালন করেছি, তাছাড়া আর কিছু না। ঐশী মাথা নেড়ে লাজুক হাসল। ইতিমধ্যে রাতুল ছেলে এসে ঐশীর পাশে দাঁড়ালো। ঐশীর দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এই কাগজে সকল রুলস আছে। কাল থেকে চাকরি শুরু করবেন, সময় বিকেল 3টা থেকে 5টা। ঐশী কাগজটা নিয়ে মাথা নাড়ল। যেই চোখ দুটি ঐশীর লতানো দেখে ঘূর্ণায়মান। ঐশী সেই নজর দেখে খুব বেশি অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, স্যার স্যার। তন্ময় ঐশীর ডাক শুনে স্তম্ভিত ফিরে পেল। কিছুটা থতমত খেয়ে ঐশীর শরীর থেকে নজর সরিয়ে ওর চোখের দিকে তাকালো। অপ্রস্তুত কণ্ঠে বলল, কিছু বলেছিলে? জি স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আজ তাহলে আসি, কাল দেখা হবে। ঐশী চলে যেতে উদ্যত হলে তন্ময় পেছন থেকে ডাকে, এই মেয়ে। ঐশী পেছন ফিরে তন্ময় লাজুক হেসে বলল, তোমার নাম কি সেটাই তো বললে না? ঐশী ভাবাভাবি ছাড়াই বলল, ভূমি। ভূমি আমার নাম। ওয়াও, সাচ এ কিউট নেম। একদমই তোমার মতো। ঐশী ভেতরে ভেতরে দাঁত কিরমির করল, তবে বাইরে সৌজন্যমূলক হাসি হেসে বলল, থ্যাংক ইউ স্যার, এবার আসি। তন্ময় মাদক চোখে তাকিয়ে কাউন্টার টেবিলে হেলান দিল, বলল, আসো তবে, কাল দেখা হচ্ছে কিন্তু। ঐশী মুচকি হেসে ক্যাফে থেকে বেরিয়ে গেল। আর এদিকে তন্ময় রাতের ঘুম হারাম হলো ঐশীর চিন্তায়। মেয়ে মানুষ, শুটিং শেষ করে জুভান শাওয়ার নিচ্ছিল। আর মাত্র 7 দিন আছে সে এই জায়গায়। জুভান শাওয়ার নিয়ে গায়ে টাওয়েল ছড়িয়ে বের হলো। ফর্সা উদম বুকে টপটপ করে পানি পড়ছে। জুভান হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে এগিয়ে গেল সোফার দিকে। সোফা থেকে একটা সাদা রঙের টি শার্ট গায়ে দিল, তার উপর নেভি ব্লু শার্ট পরে বোতাম খোলা রাখলো, সেই সাথে জিন্স। জুভান কাপড় পরে আয়নার সামনে দাঁড়ালো, চুল সেট করে শরীরে পারফিউম দিল ঘন ঘন। রেডি হওয়া শেষ হলে জুভান সোফায় বসে ফোন দিল ঐশীকে, কিন্তু বন্ধ দেখাচ্ছে ফোন। জুভানের রাগ লাগলো, বেশ কবার চেষ্টা করলো ফোনে, কিন্তু সফল হলো না। জুভান রাগে ফোন পকেটে ঢুকিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে গেল। রুম নাম্বার 102-এ এসে ঐশীর রুমে নক করলো। বেশ কবার নক করার পরও কেউ দরজা খুলল না। জুভান বিরক্ত হলো, ঐশীর ফোনে আবার কল দিল। এবার রিং হচ্ছে। ফোন ধরতেই ঐশী কিছু বলার আগে জুভান থমকে উঠল। ডাফার, কই তুমি? ফোন দিচ্ছি ধরছো না, দরজায় নক দিচ্ছি খুলছো না, ওয়াই? এক্ষুনি দরজা খুলে বলছি। ঐশী মুখ ফুটে বলল, স্যার আমি তো মাত্র। আই সে ওপেন দ্য ডোর। কেন? আমি স্যার। ওকে ওকে, খুলছি। জুভান ফোন কেটে দাঁড়িয়ে রইল ঐশীর দরজার সামনে। ঐশী মাত্রই শাওয়ার নিল, তাই ভিজে চুল না মুছেই মাথার তোয়ালে খুলে বেড থেকে ওড়না গায়ে জড়িয়ে নিল। ফোন বেডে রেখে রুমের দরজা খুলে দিল। ঐশী দরজা খুলে দিলে জুভান তীক্ষ্ণ চোখে ঐশীর দিকে তাকায়। রুমের ভিতরে না ঢুকেই বলে, জলদি আসো, আমরা এখন বান্দরবন ঘুরবো। নাফা ঘুম যাওয়ার ইচ্ছে আছে, সো কুইক আসো। ঐশী মাথা নাড়ল। জুভান চলে যেতে নিলে আবারও পিছু ফিরে তাকায়। ঐশীর দিকে তাকিয়ে বলে, আমার স্ক্রিপ্টটা বোধহয় তোমার কাছে, ওটা দাও তো। ঐশী মাথা নেড়ে পিছন ফিরল। সাথে সাথে ঐশীর পিছে চুল চমকে ছিটকে পড়ল জুভানের চোখে মুখে। জুভান চোখ বন্ধ করে থমকে গেল।
ভিজে চুলের মাদক গন্ধে নেশা লাগলো। শ্যাম্পুর তীব্র ঘ্রাণে মোহিত হলো। ঐশী ব্যাপারটা বুঝতে পেরে ছটপট পিছন ঘুরল। জুভানকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলেও হয়তো সে রাগ করেছে, তাই ঐশী অপরাধীর সুরে বলল, আই এম রিয়েলি সরি, আমি সত্যিই বুঝতে পারিনি এভাবে আমি। জুভান চোখ খুলে তাকালো, বলল, কি শ্যাম্পু ইউজ করো? ঐশী কথার পিঠে থেমে গেল। হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভ্রুকুটি করে জিজ্ঞেস করল, সরি স্যার। আইসে কি শ্যাম্পু ইউজ করো? ঐশী মিনমিনিয়ে বলল, ডাভ। জুভান কিছু বলতে গেলেও থেমে গেল। ঐশীকে জলদি রেডি হতে বলে নিচের রুমে চলে গেল। আর ঐশী, সে তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল জুভানের পথের পানে। কি অদ্ভুত এই লোক, বোঝা দায়। হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছে জুভান আর ওর বন্ধু তীর্থ। তীর্থ বান্দারবানের স্থায়ী বাসিন্দা হওয়ায় ওদের গাইড করতে পারবে। জুভান তাই ওকে ওদের সাথে নিয়েছে। ওরা দুজন নিচে অপেক্ষা করছে ঐশীর জন্য। একটু পর ঐশী তাড়া দিয়ে নিচে নামলো। পরনে একটা বাদামি স্কার্ট আর কালো টপস। ঐশী বরাবরের মতন সাইড ব্যাগ আঁকড়ে ধরে জুভানদের কাছে এসে দাঁড়ালো। জুভান একটু দূরে ফোনে কথা বলছিল। ঐশীকে আসতে দেখে ফোন কেটে ঐশীর পাশে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে হাত ঘড়ির দিকে তাকিয়ে আবারও ঐশীর দিকে তাকালো। ভ্রু আড়াআড়ি বাঁকিয়ে বলল,